শ্মশানে গেলে কখনো মুখে মাছ মাংস গন্ধ যেন না থাকে, বা কোনো পারফিউমের গন্ধ যেন না থাকে। এই কালী পুজো যে গেল, কালী পুজো অমাবস্যায় দুই বন্ধুর একটা ঘুরতে আসার গল্প। মানে তারাপীঠে সচরাচর তারা ঘুরতে আসে। ছেলে দুটোর বাড়ি হচ্ছে বালুরঘাটে। ঘুরতে আসার সময় সচরাচর আর কি হয়, ঘুরতে আসলে পুজো পাঠ করে ঘোরাফেরা করে। সচরাচর তারা আসলো, অমাবস্যা দিন আসলো সকালবেলা, এসে স্নান ফান করে সেটা পুজো দিল। পুজো দেওয়ার পর খেয়ে দিয়ে ঘুমোচ্ছিল। আর তারাপীঠে গেলে তো আজকাল কি হয়, তারাপীঠ গেলে মদ আর মাংস না খেলে তারাপীঠের কোনো কার্য সম্পূর্ণ হয় না। এটি তখন বাইরে, এটি তখন দাঁড়াচ্ছে। কারণ আপনি দেখবেন তারাপীঠের রেকর্ড, কৌশিক অমাবস্যায় রেকর্ড ব্রেক করে কয়েক কোটি টাকার মদ বিক্রি হয় একদিনে। আমরা কি করি, তারাপীঠে সবাই গেলে শ্মশানে একটু ঘুরতে যাই, একটু শ্মশানটা ঘুরে আসি। যথারীতি যাও, ঠিক আছে, শ্মশানে যাচ্ছে, সন্ধ্যের সময় শ্মশানে যাচ্ছে। তারাপীঠে কিন্তু পঞ্চচিতা আছে, জানেন কি? পঞ্চচিতা, আচ্ছা। সে সাইড দিয়ে যাচ্ছিল। অনেকের আছে না, অনেক ছেলেপেলেদের, মানে আজকালকার ইয়ং জেনারেশনের এচড়ে পাকা ছেলেপেলে আছে, ওদের কি দেখি তো কি হচ্ছে, ওখানে একটা প্রেত ঝাড়ানো হচ্ছে। মানে একটা মহিলার উপর প্রেত আসে, বা কেউ চালান করে পাঠিয়েছিল, সেই প্রেত ঝাড়ানো হচ্ছিল। ওরা যথারীতি ঘুম টুম দিয়ে খেয়ে দিয়ে, মাছ দিয়ে না মাংস দিয়ে সম্ভবত খেয়েছিল। খেয়ে দিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে কি করলো, কি দেখলো না দেখলো, দেখছিস ভালো কথা, ওই ছোঁয়াছুঁইটা করবেন, কাকে ছুঁয়েছে ছোঁয়াছুঁই করেছে, গল্প শেষ। যথারীতি তারা ঘুরে ফিরে ঘাট ঘুরে চলে যায় মুন্ডমালিনী তলায়। যা হওয়ার ঘটনা কিন্তু ওখানে ঘটে যায়। ও বুঝতেও পারেনি ওদিক থেকে ওর শরীরে কি ঢুকে গেছে, ঠিক আছে। সম্ভবত তিথিটা ছিল অষ্টমী বা নবমী তিথি। সেদিন রাত থেকেই তার শরীরে কিছু না এরকম কিছু বুঝতে পারছে। হঠাৎ করে মনে হচ্ছে কেউ পিছনে ডাক দিচ্ছে, কেউ মনে হচ্ছে চুলের গরম মাথার মধ্যে হাত দিচ্ছে, কেউ সুরসুরি দিচ্ছে, কেউ পর্দার পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে, কেউ মনে হচ্ছে আমাকে ডাকছে। হঠাৎ করে এসব আমি কিছু বুঝতে পারছি, এগুলো স্বপ্ন। এরকম করে দিল, ঠিক আছে, উড়িয়ে দিল। এরকম করে আরো চলে গেল আরো 7 দিন। মানে পূর্ণিমা শেষ, অষ্টমী কি নবমী যদি হয় তাহলে পূর্ণিমা শেষ, এবার আসবে অমাবস্যা। 7 দিন কেটে গেল। তারপরে অন্যরকম একটা সমস্যা শুরু হলো। অমাবস্যাটা হলো মেন। পরের যে নেক্সট কালী পূজার যে পরের অমাবস্যা, সেই অমাবস্যা দিন রাতে ঘটলো বিরল ঘটনা। ও দেখতে পাচ্ছে ওকে গলা টিপে মেরে দিতে আসছে। যথারীতি পরীক্ষা নিরীক্ষা করে আনে, ডাক্তার দেখলো, সমস্ত রিপোর্ট নর্মাল, কিচ্ছু নেই। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছে, আমাদের বালুরঘাটে দেখালাম, বালুরঘাটে কিছু বলতে পারছে না, বললো কলকাতায় যাও। কলকাতায় নিয়ে গেলাম, কলকাতার ডাক্তার বলছে ভালো কোনো আধ্যাত্মিক লোকের সাথে, স্পিরিচুয়াল লোকের সাথে আপনি যোগাযোগ করুন, যদি কোনো হেল্প পেতে পারেন। তারও লোকটা বললো, দেখুন আপনার যখন সমস্যা আছে, আমি একটা আপনাকে হেল্প করতে পারি। আমার খুব পরিচিত এক ভদ্রলোক আছে, উনি মায়াঙে থাকে, আমি একটু নাম্বারটা দিতে পারি, কথা বলে দেখতে পারেন। যথারীতি ভদ্রলোক আমার নাম্বারটা ওনাকে দেয়, ঠিক আছে। উনি বলে দিয়েছে আপনি দিনের বেলা এখন ফোন করবেন, উনি কোথায় বা থাকতে পারে, ফোন করবেন, রাতের দিকে একটু ফোন করবেন। যথারীতি ভদ্রলোক বাড়িতে পৌঁছে যায় 9টা 9:30 নাগাদ রাত্রি। পরের দিন সকালে আমাকে কল করে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা গোসাই ঠাকুরের আড্ডায় যাকে পেয়েছি তাকে আপনারা দেখেছেন আগের এক পর্বে, তবে আজকের বিষয়টা একটু অন্যরকম। আজকের আমাদের গোসাই ঠাকুরের আড্ডায় আরো একবার মহারাজ শ্রী জিৎ শাস্ত্রী। ওয়েলকাম ওয়ান্স এগেন। নমস্কার। গোসাই ঠাকুরের আড্ডার সমস্ত দর্শকবৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। আজকে যেটা আপনার থেকে জানতে চাইবো সেটা হচ্ছে, অফ ক্যামেরা একটা গল্প আমি শুনছিলাম, তারাপীঠের একটা সত্যি ঘটনা, সেটা যদি আমাদের এই দর্শকদের আপনি বলেন। দেখুন, যেই গল্পটা হচ্ছিল সেটা হচ্ছে এই কালী পুজো যে গেল, কালী পুজো অমাবস্যায় দুই বন্ধুর একটা ঘুরতে আসার গল্প। মানে তারাপীঠে সচরাচর তারা ঘুরতে আসে। ছেলে দুটোর বাড়ি হচ্ছে বালুরঘাটে। আচ্ছা, উত্তরবঙ্গে বালুরঘাটে। দুই বন্ধু প্রতি অমাবস্যায় তারা ঘুরতে আসে, কালী পুজো অমাবস্যায় যথারীতি তারা ঘুরতে আসে। ঘুরতে আসার সময় সচরাচর আর কি হয়, ঘুরতে আসলে পুজো পাঠ করে ঘোরাফেরা করে। সচরাচর তারা আসলো, অমাবস্যা দিন আসলো সকালবেলা, এসে স্নান ফান করে সেটা পুজো দিল। অ্যাজ ইউজুয়াল পুজো দিল। পুজো দেওয়ার পর খেয়ে দিয়ে ঘুমোচ্ছিল।
আর তারাপীঠে গেলে তো আজকাল কি হয়, তারাপীঠ গেলে মদ আর মাংস না খেলে তারাপীঠের কোনো কার্য সম্পূর্ণ হয় না। এটি তখন বাইরে, এটি তখন দাঁড়াচ্ছে। কারণ আপনি দেখবেন তারাপীঠের রেকর্ড, কৌশিক অমাবস্যায় রেকর্ড ব্রেক করে কয়েক কোটি টাকার মদ বিক্রি হয় একদিনে। হ্যাঁ, কথাটা ভুল বললাম? ঠিক। যথারীতি ছেলে দুটো ঘুমোচ্ছে, সন্ধ্যাবেলায় সচরাচর হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। আমরা কি করি, তারাপীঠে সবাই গেলে শ্মশানে একটু ঘুরতে যাই, একটু শ্মশানটা ঘুরে আসি। যথারীতি যাও, ঠিক আছে, শ্মশানে যাচ্ছে, সন্ধ্যের সময় শ্মশানে যাচ্ছে। তারাপীঠে কিন্তু পঞ্চচিতা আছে, জানেন কি? পঞ্চচিতা? আচ্ছা। 5টা চিতা, ওই যে কার দেখবেন তারাপীঠ শ্মশানে গেলে কাঠের চুলির পাশে 5টা ঢিপ আছে, হ্যাঁ, সবাই বসে থাকে ছাতা পাতা নিয়ে, এটাই হচ্ছে পঞ্চচিতা। আচ্ছা, ঠিক আছে। সে সাইড দিয়ে যাচ্ছিল, অনেকের আছে না, অনেক ছেলেপেলেদের, মানে আজকালকার ইয়ং জেনারেশনের এচড়ে পাকা ছেলেপেলে আছে, ওদের কি দেখি তো কি হচ্ছে, ওখানে একটা প্রেত ঝাড়ানো হচ্ছিল। মানে একটা মহিলার উপর প্রেত আসে বা কেউ চালান করে পাঠিয়েছিল, সেই প্রেত ঝাড়ানো হচ্ছিল। তারা ওখানে গেছে। আর যেটা এর আগেও বলেছি, এপিসোডে এখনো বলছি, শ্মশানে গেলে কখনো মুখে মাছ মাংস গন্ধ যেন না থাকে, বা কোনো পারফিউমের গন্ধ যেন না থাকে, বা আতর। আচ্ছা, দেখবেন মাতালদের কখনো ভূত ধরে না, দেখছেন কখন, শুনেছেন কি? মাতালদের কিন্তু ভূত ধরে না। না, ঠিক কথা, এটা কিন্তু যুক্তিপূর্ণ কথা। কারণ অ্যালকোহল একটা বিশ্রী গন্ধ, অ্যালকোহলের গন্ধে আসবে না, ঠিক আছে। আমরা কিছু কিছু গল্পের বইতে পড়ি যে পরীরা সুগন্ধ, পরী বা জিন সুগন্ধ পছন্দ করে, হ্যাঁ, ঠিক আছে। আর যেরকম আমরা বিভিন্ন রকম গোপাল ভাঁড়ের মধ্যে বিশেষ করে দেখতে পারি যে গোপাল ভাঁড় বাজারের থলিতে করে মাছ নিয়ে যাচ্ছে, আর ওদিক দিয়ে শাকচুন্নি গুলো শেওড়া গাছ থেকে মাছের পিছনে ছুটছে। সেম ওরা যথারীতি ঘুম টুম দিয়ে খেয়ে দিয়ে মাছ দিয়ে না মাংস দিয়ে সম্ভবত খেয়েছিল, খেয়ে দিয়ে ওদিক যাচ্ছে। ওখানে গিয়ে কি করলো, কি দেখলো না দেখলো, দেখছিস ভালো কথা, ওই ছোঁয়াছুঁইটা করবে না, কাকে ছোঁয়াছুঁই করেছে, গল্প শেষ। যথারীতি তারা ঘুরে ফিরে ঘাট ঘুরে চলে যায় মুন্ডমালিনী তলায়। আচ্ছা, যা হওয়ার ঘটনা কিন্তু ওখানে ঘটে যায়। ও বুঝতেও পারে না ওদিক থেকে ওর শরীরে কি ঢুকে গেছে, ঠিক আছে। দুই বন্ধুর বয়স, একটার বয়স হবে কি 32 থেকে 33 বছর, আর একটার বয়স হবে 25 থেকে 26 বছর। যে 25 থেকে 26 বছর সে একটু এচড়ে ফাঁকা পেয়েছে, তার শরীরে কিন্তু ঘটনাটা ঘটে। মানে বাবার টাকা আছে, ঘুরে বেড়াচ্ছি, টাকা দিচ্ছে, মানে তারাপীঠ কেন যায় এখন ইয়ং জেনারেশন, তারাপীঠ যায় মদ খেতে, আদৌ কি মার কাছে পুজো দিতে যায়? রাত্রে করে হোটেলের মধ্যে আপনি দেখতেন, হোটেলের মধ্যে চিল্লাচ্ছে, তারা বলে, সুস্থ মস্তিষ্কে কেউ চিল্লাবে? আপনি বলুন তো একটা লোককে আপনি সুস্থ মস্তিষ্কে মাতারাকে ডাকুন, ডাকবে না। কিন্তু মদ খেয়ে মাতলামিটা করার সময় সে খুব চিল্লাহাল্লা করছে। গেল সে ওদিক দিয়ে ঘুরিয়ে, যা ঘটনার ঘরে তার শরীরে একটা আত্মা ঢুকে যায়, সে বুঝতেও পারেনি। সেটা তখন বুঝতে পারবে না, কিন্তু বুঝতে পারবে সময়টা যাওয়ার পর, যখন কয়েকদিন পার হবে। সে ঘুরে ফিরে সুন্দর করে সে চলে যায় হচ্ছে গিয়ে মুন্ডমালিনী তলায়, ঘুরে ফিরে আসে। এদিকের মধ্যে এই ছেলে দুটো আবার মদের নেশা ছিল না। আচ্ছা, যদি মদের নেশা থাকতো তো বাঁচা গেল। এই ছেলে দুটো খালি মাছ আর মাংস খাওয়ার পাগল। কারণ যখন আমি ওদের আসছি লাস্টে বলবো, যথারীতি ঘুরে ফিরে রাতেও মাছ মাংস প্রায় দুজনে 2 কিলো মাংস খেয়ে নিয়েছে, দুজনে প্রায় 2 কিলো মাংস খেয়ে নিয়েছে। তাহলে এরা কতটা খেতে পারে? 2 পিস মাংস খাওয়াই আজকের ডেটে সম্ভব না, ঠিক আছে। খাসির মাংস, রেয়াজি মাটন 2 কিলো খেয়ে নিয়েছে। যথারীতি খেয়ে নিয়েছে, যথারীতি পরের দিন ট্রেন ধরে তারা বাড়ি চলে যায়। আচ্ছা, বাড়ি চলে যাওয়ার পর হঠাৎ করে দিন যাচ্ছে 6 দিন 7 দিন পেরোলো। সপ্তম সম্ভবত তিথিটা ছিল অষ্টমী বা নবমী তিথি। সেদিন রাত থেকেই তার শরীরে কিছু না এরকম কিছু বুঝতে পারছে। হঠাৎ করে মনে হচ্ছে কেউ পিছনে ডাক দিচ্ছে, কেউ মনে হচ্ছে চুলের গরম মাথার মধ্যে হাত দিচ্ছে, কেউ সুরসুরি দিচ্ছে, কি পর্দার পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে, কেউ মনে হচ্ছে আমাকে ডাকছে। হঠাৎ করে এসব কিছু বুঝতে পারছি না, এগুলো স্বপ্ন, এরকম করে দিল, ঠিক আছে, উড়িয়ে দিল। এরকম করে আরো চলে গেল আরো 7 দিন। মানে পূর্ণিমা শেষ, অষ্টমী কি নবমী যদি হয় তাহলে পূর্ণিমা শেষ, এবার আসবে অমাবস্যা। 7 দিন কেটে গেল। তারপরে অন্যরকম একটা সমস্যা শুরু হলো।
অমাবস্যাটা হলো মেন, পরের যে নেক্সট কালী পূজার যে পরের অমাবস্যা, সেই অমাবস্যা দিন রাতে ঘটলো বিরল ঘটনা। ও দেখতে পাচ্ছে ওকে কেউ গলা টিপে মেরে দিতে আসছে, মানে বাড়িতে কেউ রাত্রে করে চিল্লাচ্ছে, উদুম চিল্লাচ্ছে, মানে মেরে দিতে যাচ্ছে কেউ, ভাঙচুর, শরীরের মধ্যে মানে আপনি বসে আছেন, আপনার সামনে শরীরের মধ্যে আঁচড়ের দাগ, সারা শরীরে নখের দাগ, নখ দিয়ে কেউ খামচাচ্ছে, কেউ কামড়াতে আসছে। দেখার পর বিরক্তিকর অবস্থা। তারপর ভাবছে পাগল হয়ে গেছে, পরিবারের লোক ভেবেছে পাগল হয়ে গেছে, কি করবে? এই ডাক্তারের কাছে, বালুরঘাট তো ছোট্ট শহর, বালুরঘাটে যথারীতি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। সাইকিয়াট্রিস্টের কাছে গেলে বিভিন্ন রকমের গেলে কি সিটি স্ক্যান, এটা ওটা, অনেক রকমের এক্সেট্রা পরীক্ষা, ব্লাড টেস্ট, সুগার টেস্ট, এটা মানে ডাক্তার মানেই পরীক্ষা। সবার আগে পরীক্ষা আগে রিপোর্ট নিয়ে আসেন, তারপর আপনার পেশেন্ট আমি দেখবো, পেশেন্ট যা মরে যাক কোনো অসুবিধা নেই। যথারীতি পরীক্ষা নিরীক্ষা করে আনে, ডাক্তার দেখলো সমস্ত রিপোর্ট নর্মাল, কিচ্ছু নেই। বাড়ির লোক, উত্তরবঙ্গের লোক কিন্তু খুব হেলথ কনসিয়াস, এটা মনে রাখবেন। না এখানে হচ্ছে না, আমরা কলকাতায় চলে যাবো। কলকাতায় ফেমাস হসপিটাল, নামি দামি হসপিটাল। ওর ট্রেনে করে মানে স্টেশনের পাশে একটা নামি দামি হসপিটাল আছে, নাম বলবো না, ঠিক আছে। যথারীতি সেই স্টেশনে নেমে তারা হসপিটালে সেদিনই মানে সকালবেলা এসছে, নেমেই হসপিটালে দেখায়। সেম এখানেও একটা সাইকিয়াট্রিস্ট দেখায়। সাইকিয়াট্রিস্ট দেখানোর পর সেম পরীক্ষা নিরীক্ষা যা করে, আর ছেলে কিছু খেতে পারছিল না, যা খাচ্ছে তাই বমি আসছে। তো অমাবস্যা দিন রাতে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছিল। সেটা কি হয়েছিল, ছেলেটি বাজারে গিয়েছে, মাংস কিনে এনেছে, ঠিক আছে, আর একটা ওয়াইনের বোতল, কাঁচা মাংস আর মদ। সে কিন্তু খাচ্ছিল কন্টিনিউ, সে অমাবস্যা দিন সারাদিন খেয়েছে। আচ্ছা, আগের দিন প্লাস পরের দিন, দুদিন খেলো। তারপরে তো ডাক্তারের কাছে নিয়ে গেল, ঠিক আছে। যথারীতি সেই বিষয়গুলো দেখে, আচ্ছা মানে এরা তো এমনি খেত না মদ, ওরা তো মদ খেতই না, কিন্তু তারপরে এইটা হয়েছে মাংস উইথ কাঁচা মাংস উইথ মদ, র মদ, কিন্তু কোনো জল ফল বা কোনো সোডা ফোডা কোনো না, র মদ খাচ্ছে। আচ্ছা, সেম যখন ট্রেনে আসছিল, ট্রেনে খালি ও মদ চাচ্ছিল, যেখানে যাচ্ছে ও খালি মদ চাচ্ছে, যাকে দেখা পাচ্ছে মদ চাচ্ছে, খুব মদের এডিকশন চলে আসে। কলকাতায় যথারীতি ডাক্তার দেখালো, কলকাতা সম্ভবত 3-4 দিন ছিল, তাও ছেলেটা চুরি করে কোথা থেকে মদ মাংস জোগাড় করে খেয়েছে হোটেলে, ঠিক আছে। হোটেলের বাথরুম ভেঙে দিয়েছে, বাথরুমের কোমর ভেঙে দিয়েছে, বাথরুম অনেক কিছু, মানে ছেলেটার বাবার প্রায় 50 থেকে 54,000 টাকা হোটেলে ড্যামারেজ দিতে হয়েছে। মানে হোটেলে জিনিস ভাঙচুর করলে তো দিতেই হবে কিছু, যখন আমি সাইন করে সিগনেচার লেখাই থাকে যে কোনো কিছু হলে আপনার দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। যথারীতি দেখালো, খুব ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিল। কোনো কিছু ডাক্তার বলছে এর কোনো রোগ নেই, আপনি যদি পারেন কোনো ভালো কোনো আধ্যাত্মিক যারা আছে তাদের সাথে যোগাযোগ করুন, তাতে মনে হয় এটা বেটার হবে, ঠিক আছে। তা ডাক্তার কেন সাজেস্ট করলো? প্রথম কথা, বিজ্ঞান না মানে না, ভূত বলে কিছু আসে। তারপরে বড় সাইকিয়াট্রিস্ট, উনি তো নিশ্চয়ই পড়াশোনা করে সাইকিয়াট্রিস্ট হয়েছে, তাই না? ওনাকে তো কেউ বলেনি যে তুমি সাইকিয়াট্রিস্ট। আর বড় গভর্নমেন্ট একটা মেডিকেল কলেজে চাকরি করছে। সেম যথারীতি তারা 3 দিন থাকার পর ছেলে যেই দেখছে কমছে না, যথারীতি ছেলেকে নিয়ে ওরা বাড়ি চলে যাচ্ছিল। বাড়ি চলে যাওয়ার সময় এক ভদ্রলোক বোলপুরে ট্রেনে ওঠে, পাশের সিটেই বসার পর তার সাথে ছেলের বিষয় মানে অনেকক্ষণ যাওয়ার পর যে গল্পের, যে আমরা বললাম গল্পের একটা আসর জমে যায়, গল্পের মহল তৈরি হয়। গল্পের মহল তৈরি হওয়ার পর কি হলো, সেই ছেলেটির সাথে সেই গল্পটা করছে যে ভদ্রলোক বাবা, ছেলেটির বাবা গল্প, যে 2 বন্ধু ঘুরতে গিয়েছিল, ঘুরতে যাওয়ার পর তারাপীঠে কি হয়েছে বুঝতে পারছি না, তারাপীঠ থেকে আসার পর থেকে সমস্যাগুলো শুরু হয়েছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছে আমাদের বালুরঘাটে দেখালাম, বালুরঘাটে কিছু বলতে পারছে না, বললো কলকাতায় যাও। কলকাতায় নিয়ে গেলাম, কলকাতার ডাক্তার বলছে যে ভালো কোনো আধ্যাত্মিক লোকের সাথে, স্পিরিচুয়াল লোকের সাথে আপনি যোগাযোগ করুন, যদি কোনো হেল্প পেতে পারেন। আমি কিছু বুঝতে পারলাম না, মানে গ্রামের লোক অত এডুকেটেড নয়, বুঝতে পারছেন, ঠিক আছে। লোকটা যখন শেয়ার করলো, তারও লোকটা বললো দেখুন আপনার যখন সমস্যা আছে, আমি একটা আপনাকে হেল্প করতে পারি। আমার খুব পরিচিত এক ভদ্রলোক আছে, উনি মায়াঙে থাকে, আমি একটু নাম্বারটা দিতে পারি, কথা বলে দেখতে পারেন। যথারীতি ভদ্রলোক আমার নাম্বারটা ওনাকে দেয়, ঠিক আছে। উনি বলে দিয়েছে আপনি দিনের বেলা এখন ফোন করবেন, উনি কোথায় বা থাকতে পারে, ফোন করবেন, রাতের দিকে একটু ফোন করবেন। যথারীতি ভদ্রলোক বাড়িতে পৌঁছে যায় 9টা সাড়ে 9টা নাগাদ রাত্রি। পরের দিন সকালে আমাকে কল করে, তখন আমি বসে আছি সম্ভবত বোম্বেতে। আচ্ছা, ঠিক আছে। কথা হয়ে যাওয়ার পর ভদ্রলোক বলছে যে আমার ছেলে তারাপীঠে ঘুরতে গিয়েছিল, তারপরের থেকে
1 মাস পরের থেকে এই সমস্যাগুলো হচ্ছে, কাঁচা মাংস খাচ্ছে, এটা করছে সেটা করছে। ডাক্তার, আমি দিলাম, ডাক্তার কি বললো, আমি সবার আগে বলি ডাক্তার, কারণ ডাক্তার দরকার আছে, ঠিক আছে। আপনি তন্ত্রের সাহায্য নিন, কিন্তু ডাক্তারের কাছে ডাক্তার করবে, তন্ত্রের কাছে তন্ত্র করবে। কারণ অনেকে বলে যে তন্ত্রে ডাক্তারিও হয়ে যায়, সেটা আমি বলবো না, ঠিক আছে। সেম কথা হলো, উনি বলছে আপনি কোথায় আছেন, আপনি আমার কাছে চলে আসুন। আমি দেখুন, আমি তো সবসময় তো এক জায়গায় বসে থাকি না, আর বসে থাকার লোকও না। আমি এখন বোম্বেতে বসে আছি। আপনি এবার কোথা থেকে বলছেন? উনি বলেন বালুরঘাট থেকে বলছি। বললাম আপনার ওখানে পৌঁছাতে গেলে আমার মিনিমাম 3 থেকে 4 দিন সময় লাগবে, ঠিক আছে। ওখানে কাজ শেষ করব, তারপর ট্রেন ধরবো, তারপর আমি যাব। যথারীতি 3 দিন কি 4 দিন পেরিয়ে যাওয়ার পর আমি চলে আসি। বললাম আপনার বালুরঘাটে তো ডাইরেক্ট কোনো ট্রেন নেই, আপনার শিলিগুড়ি যেতে হবে। শিলিগুড়ি থেকে বালুরঘাট যাওয়ার হচ্ছে সবচেয়ে দুর্লভ। শিলিগুড়ি থেকে বালুরঘাট মানে 8 থেকে 9 ঘন্টা লাগে বাসে। আচ্ছা, বিরক্তিকর। কলকাতার থেকে বালুরঘাট যাওয়া সোজা, কিন্তু শিলিগুড়ির থেকে বালুরঘাট যাওয়া কিন্তু সবচেয়ে ইয়ে। যথারীতি শিলিগুড়িতে নামলাম, ফ্রেশ ট্রেশ হয়ে বাসে বসলাম। মানে না নাইট সুপার, না বেঙ্গল সুপার, না কোনো মানে একটা বাস, না ওই লোকাল ট্রেন। এটাই মানে না সত্যি এরকম দুর্লভ কিন্তু বাসগুলো। মানে গরু ছাগল উঠে, মানে বাংলাদেশ বর্ডার, বালুরঘাট থেকে কিন্তু হিলি বাংলাদেশ বর্ডার, ঠিক আছে। গরু ছাগল নিয়ে মানুষ উঠে পড়ে, ছাগল বড় বড় রাম ছাগল নিয়ে উঠে পড়ছে, মানে পাট যে যেটা পারছে তুলে দিচ্ছে, আর প্রত্যেকটা স্টপেজে দাঁড়াচ্ছে। মানে কিরকম বিরক্তি লাগবে, ওই জন্যই 8-9 ঘন্টা লাগে। হ্যাঁ, বলতেছে সুপার ভাড়া নিল, ও তো 150 কি 200 টাকা ভাড়া নিল, ঠিক আছে। মানে আর সামনে একটা ফ্যামিলি উঠেছে, মানে কি মদ খেয়েছে না কি খেয়েছে বুঝতে পারলাম না, বমি করেই যাচ্ছে। কেমন বিরক্তি লাগে। অনেক কষ্ট করে পৌঁছালাম, ঠিক আছে। যথারীতি পৌঁছালাম। পরের দিন সকালে, মানে সন্ধ্যায় বসেছি, পরের দিন সকাল হয়ে গেছে। আমার বাড়িতে গেলাম, আমাকে একটু স্নান করে রুম দেন, আমি স্নান টান করে ফ্রেশ হবো, তাহলে থাকতে পারছি না। যথারীতি স্নান টান করে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর কি গল্প, খাওয়া দাওয়া পরে বলছে চা কফি খাওয়ার সময় কি গল্প আছে, গল্পটাকে শুনি। যথারীতি লোকটা বললো এই বিষয়ে। আমি ওনাকে বললাম একটা আয়না নিয়ে আসুন, নতুন আয়না চেনেন তো, একটা কাঠের ফ্রেমের আয়না, প্লাস্টিকের আয়না না কিন্তু, কাঠের ফ্রেমের আয়না নিয়ে আসবেন। উনি নিয়ে আসলো। সন্ধ্যায় এটা পরীক্ষা করবো, আচ্ছা, ঠিক আছে। আয়না দিয়ে দিল। সন্ধ্যায় এটা পরীক্ষা করবো, ছেলের বিষয়টা কি, আর ছেলের ওই বন্ধুকে খবর দিন। ওই আপনার ছেলের বন্ধু 32 বছর বয়সী বন্ধু, তাকে খবর দিন। সে শুনেছে মায়াং থেকে লোক এসেছে, ভয়ে থতবত খেয়ে এসে চুপচাপ, মানে দুপুরবেলা বলতেও বিকেল 3টার সময় এসে বসে আছে। আমি সন্ধ্যা 6টায় মানে দেখবো, ঠিক আছে। যথারীতি আমি খেয়ে দেখবো, রিল্যাক্স হওয়ার পর, কোথায় রিল্যাক্স হতে পারে, বাড়িতে চিল্লাহাল্লা করতেছে ছেলে, এদিকে এটা ভাঙে ওদিকে, মানে নিয়ার অ্যাবাউট 10 দিনে বাড়ির 20 থেকে 22 হাজার টাকা জিনিস ভেঙে দেয়। একটা বড় LED টিভি ভেঙে দেয়, অ্যাকোরিয়াম ভেঙে দেয়। মানে লোকটা খুব শৌখিন ছিল, ঠিক আছে। মানে চাষবাস করে, কৃষক, কিন্তু প্রচুর শৌখিন। বাড়িতে 2টা কুকুর আছে, 2টো কুকুরের পিছনে পার ডে খরচা আছে 6 থেকে 700 টাকা ভদ্রলোকের। যথারীতি ওই বন্ধু চলে আসে, ও চিল্লাচ্ছে, কুকুর চিল্লাচ্ছে, ও ভাঙচুর করছে। কি আর ওই সময় ঘুম হবে? জানি ওখানেই গল্প শেষ। মানে শরীর টায়ার্ড, তাও কাজ করতে হবে, যা দেখতেছি। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, পরে বললো আমরা তারাপীঠে গিয়েছিলাম, আমরা তো মদ ফদ খাই না। আমি সত্যি কথা বলবি, সত্যি মদ খাস কি খাস না? না দাদা, আমরা মদ খাই না, আমরা খুব মাংস খেতে ভালোবাসি, তুমি যদি আমরা 3-4 কিলো মাংস দিয়ে আমরা খেয়ে ফেলবো। ও তোর কি নরখাদক? আমি ডাইরেক্ট বলি তোর কি নরখাদক, এত মাংস খেতে ভালোবাসিস, নরখাদক। তো মাংস না পেলে রাস্তাঘাটে শিয়াল পেলে শিয়াল মেরে খেয়ে নিবি। আরও কি কয়ে বলে কি না এটা তাই না। আমি কই একটা ব্রাহ্মণ 18 বছর ছিল, ব্রাহ্মণ সন্তান, তোরা মাংস খাওয়ার জন্য পাগল কর, নিরামিষ খাবি, ঠিক আছে, নিরামিষ ভুজি হবি, ঘাস পাতা খাবি। না আমরা মাংস আর মাছ ছাড়া কিছু বুঝি না। আমি কি মাংস খেয়েছিলি? সে রিয়াজি মাংস, তারাপীঠে তো মাংস কিনে বানিয়েছিলাম, 2 কিলো মাংস আর 4টে রুটি। আমি রুটি কয়টা? দুজনে দুটো 4টে রুটি, আর মাংস 2 কিলো, আর মাছ কিনিয়েছিলি। সকালবেলা কাতলা মাছ কিনে, কাতলা মাছটা বানিয়েছিলাম দই কাতলা, কপিস করে খেয়েছিলি, 3 পিস করে, সকালে 3 পিস, রাতে 3 পিস। ও তো খুব ভালো করেছো। তারপর যথারীতি সন্ধ্যাবেলায় পরীক্ষা করলাম। পরীক্ষা করার পর দেখা গেল যে ওইখানে যে প্রেত আত্মা ঝাড়ানো হচ্ছিল, সেখান থেকে 2টি আত্মা শরীরে চলে আসে। একটি মেল, একটি ফিমেল। একজনের শরীরে 2টো আত্মা।
আচ্ছা সেই আত্মাটা ছিল হচ্ছে একটি গাছে দুজন একসাথে সুইসাইড করা অবস্থা, মানে প্রেমিক প্রেমিকা আচ্ছা, মানে একসাথেই ওরা ছিল। একসাথেই দুজন সুইসাইড করেছিল একটি গাছে একটি দড়িতে। আচ্ছা, একটি গাছে একটি দড়িতে সুইসাইড করেছিল। সেই আত্মাটা চলে আসে যথারীতি। চলে আসার পর এই তো অত্যাচার শুরু করেছে। আত্মারা যখন আসে কিছু কিছু সময় কিছু সিমটমস দেয়, ঠিক আছে? সে যদি ছেড়ে যেতে চলে যেতে বলা যায়, তাকে বলতে হবে যে কোনো সিম্বল আপনাকে দিয়ে যেতে হবে। গাছের ডাল ভেঙে দিয়ে যাবেন, যথারীতি দিয়েও যায়, সাইন একটা থাকে। হ্যাঁ, গাছের ডাল ভেঙে দিয়ে যেতে হবে বা কিছু না কিছু ভেঙে দিতে হবে। কারণ অনেক ক্ষেত্রে জিন পরি এসবের তো গল্প আছে, তো সচরাচর জিন পরি কিন্তু হয়। আমাদের বাড়িতে পরি আছে। হ্যাঁ, আপনি যদি আমার বাড়িতে দাদা দেখেছে পরি আছে কি নাই, রাত্রে করে আপনি ঘুমলে বুঝতেই পারবেন। অমাবস্যা পূর্ণিমা রাতে আপনি বুঝতে পারবেন কি আছে। 3টার পর আপনি কেউ ঘুমাতে পারবে না। কি হয়? হ্যাঁ, 3টের পর তাহলে এটা কমপ্লিট করে এটা কমপ্লিট করে শুনছি। যথারীতি পরীক্ষা করলাম। পরীক্ষা করার পর ছেলের বাবাকে বললাম যে আপনার যে ছেলের যে ক্রিয়াটা করা হয়েছে এটার জন্য আপনার দরকার ডাব, দরকার সরিষ ডাব, মানে শীষটা একদম শীষটা এক বাদা ডাব, যেই গাছে একটা বাদাই আছে ওই গাছ থেকে ডাব নিয়ে আসবেন। সে 2টো থাক, 4টে থাক, 5টে থাক। গেল। সকালবেলা দোকান খুলে, মানে সবজির দোকান খুলবে, পূর্ব দিকে মুখ করা। আপনি ফার্স্ট বনি হবেন, সেই দোকান থেকে আদা কিনবেন, ঠিক আছে? শ্মশানে মরা পুরানোর পর যে হাঁড়িটা দেয়, ঠিক আছে, এদিকে তো হাঁড়ি দেয় না, ওদিকে মানে গ্রাম বাংলায় হাঁড়ি পাওয়া যায়, ঠিক আছে? কারণ ইলেকট্রিক চুল্লি কোথায়, সব কাঠের চুল্লি। ওই হাঁড়িটা নিয়ে আসবেন। কিন্তু ওটা তো ফেটে যায় না, একটু ফাটা থাক, কিছু অসুবিধা নেই তো। এটা ফুটো করে দেয়, যে জলটা পড়ে তার আত্মার শান্তি কামনার জন্য 1 ফুটা 1 ফুটা করে জল পড়ে। হ্যাঁ, মানে ওটা তারপর ফেলে দিলে ভেঙে যায় না? না না, ফেলে দেয় না তো, বসিয়ে দেয়। কলকাতার দিকে ফেলে দিতে পারে, গ্রামের দিকে পেছন থেকে মানে ফেলে দেয়। না না, ওটা ফুটো করে বসিয়ে দেয়। ও আচ্ছা। যথারীতি ওই কলসি বল সব জোগাড় করতে পারবো। লাস্টে আমি 2টো জিনিস বললাম, এই 2টো জোগাড় করতে পারবেন? একটা শোল মাছ চাই, একটা পাঠা চাই। হ্যাঁ, এটাও পারবো। কদিন সময় লাগবে? না না, আমার ভদ্রলোকের একমাত্র ছেলে, কারণ আমি আজকের মধ্যে সমস্ত, মানে বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, কাকা জেঠা 10-15 জন লোক, ঠিক আছে? মানে মানে ঘন্টা 3-এর মধ্যেই সবকিছু রেডি। আচ্ছা, আজকে আমার ছেলের কাজ করতে 3 থেকে 4 দিন লাগবে। আজকে কত থেকে আছে, স্টার্টিং পিরিয়ড হবে, ঠিক আছে? কাজ করছি, করেই যাচ্ছে কাজ, মানে দম বেরোনোর মতো অবস্থা। ঝটকা মেরে 2বার ফেলে দিয়েছিল। তারপরে তো কোমরে আমার ব্যথা ধরে গেছে। কোমরে চলতে ফিরতে গেলে সেটা কোমর মানে প্রচণ্ড ব্যথা। কাজ করছেন মানে কোনো কিছু করার সময়, ক্রিয়া করার সময় ওটা তো অত সহজে যেতে চায় না। ঝটকা মেরে ফেলে দেয় না, পিছিয়ে 5 ফুট পিছিয়ে কি ধাপ করে লাগলে প্রচণ্ড লাগবে। আর শক্ত মাটি হলে, গ্রামের বাড়ি উঠুনের মধ্যে পড়ে গেলে টাং টাং করে কাঠের মতো শক্ত, কোমরে প্রচণ্ড ইয়ে হয়। ঠিক আছে, যা। একদিন কাজ করলাম, কাজ করার পর আরও চিল্লাহাল্লা বাড়লো, চিল্লাহাল্লা আরও 3 গুণ বেড়ে গেল। 2 দিন কাজ করলাম, আমি বললাম আপনার বাস্তুটাকে বন্ধন করতে হবে, নাহলে কিন্তু চাপ হয়ে যাবে। আপনার যা দরকার আপনি তাই করুন। বাস্তু বন্ধন দরকার, দেহ বন্ধন দরকার, পরিবারের সবার দেহ বন্ধন দরকার, তাই করুন, যেন আমার পরিবার থেকে এই অশুভ শক্তিগুলো চলে যায়। সেম কাজগুলো করে হয়। কাজগুলো করার পর আস্তে আস্তে শান্ত পরিবেশ, 3 দিন কেটে গেল, আস্তে আস্তে শান্ত হয়। ছেলেটার শরীরটা নেতিয়ে পড়েছে, ঠিক আছে? আর ওদেরকে বলা ছিল, মানে লিখে দিয়েছি যে চলে যাওয়ার সময় কাজ করতে বাড়িতে একটা ঈশান কোণে নিম গাছ, আর ঈশান কোণে নিম গাছ, ঈশান কোণে বেল গাছ, যে বাড়িতে থাকবে ওই বাড়িতে একবার হলেও একজনের ব্যক্তির শরীরে ভূত আসবে 100%। কারণ আপনাদের বেহালা একজনের বাড়িতে ঈশান কোণে বেল গাছ আছে, ঠিক আছে? ভদ্রলোক রাত্রে করে, মানে খুব ভালো, এই আপনার বাড়ির চত্বরে, ঠিক আছে? ও নাম করা ব্যক্তি, ঠিক আছে? প্রতি রাতে ও বুঝতে পারে যে কেউ ওর কাছে এসে কিছু সুরসুরি দেয়, কেউ চিমটি মারে, উনি বুঝতে পারে। উনি রোজ আমাকে ফোন করে আর বলে, ওনাকে আমি বললাম আপনার বাড়িতে কিন্তু জিনিস আছে, উনি বাড়িতেও নিয়ে এসছে, বাস্তুতেও দেখিয়েছে। ওই না, ওরা যারা আছে আমার কোনো ক্ষতি করেনি, ওরা থাক। আমি একা, মানে উনি একা মানুষ, ঠিক আছে? আমি একা মানুষ, ওরা আছে থাক, আমি ওদেরকে কোনো ডিস্টার্ব করবো না। কিন্তু ওনার বাড়িতে তো ছেলের ক্ষতি করছে না। দেখুন, ভদ্র যেমন আছে অভদ্র, এরা অভদ্র। মানে এদের কথা হচ্ছে আত্মাগুলোর যখন ওরা ওই লিখে দেয়, ওই যেরকম আমরা প্ল্যান চেট করলে মাধ্যম থাকে না, লিখে দেয়,
সেরকম লিখে দেওয়ার মতো, ঠিক আছে। আমরা বিয়ে থা করতে চেয়েছিলাম, বিয়ে করতে পারিনি, তাই একসাথে পরিবার মেনে নেয়নি, তারপরে একসাথে মারা গেছি। কাজকর্ম করার পর 3 দিন কাজ হলো, সাথ সাথ যখনই হালকা দেখছি শরীর ছেড়ে দিচ্ছে, সাথ সাথ আমি বললাম ওই জল, মনে আছে জলটা, ওই পাটের জল, পাটের জল। এই পাটের জলের গল্প আমরা আগের এপিসোডে শুনেছি, যদি আপনারা না শোনেন তাহলে এই আই বাটনে ক্লিক করে ওই এপিসোডটা দেখতে পারেন। পাটের জল ছিটিয়ে দেওয়া হলো। ছিটিয়ে দেওয়ার পর ছেলের বাবাকে বললাম দেহবন্ধন যে কবচটা রেডি করেছি, কবচটা ছেলের গলায়, কয় আমার ছেলে সোনা ছাড়া পড়বে না। এই হলো আরেক নখরা, সোনা ছাড়া পড়বে না, কি জ্বালা রে বাবা, সোনা এখন আমি রাত্রে করে আপনি সোনা কোথা থেকে আনবেন, সোনার চেন ঘরে আসে? আমার তখন উঠলো মাথা, সারাদিন খাটাখাটির পর যখন যদি বলে আমার ছেলে লাল কার পড়বে না, ও সোনা ছাড়া পড়ে না, আমি যেটা বলতেছি সেটা পড়েন, ছেলে চাই না সোনার চেন চাই, কারণ আগে ছেলে চাই। যথারীতি পরিয়ে দেওয়া হলো। পরিয়ে দেওয়ার পর আমি বললাম এখন 2-3 বালতি জল নিয়ে আসেন, আর বাড়ির 2টা লোক গিয়ে বাড়ি ওই নিম গাছের গোড়ায় বসে থাকো, এখানে দেখবি কি ঘটনা ঘটে। মানে কোনো ঝড় নেই, বাতাস নেই, মাঘ মাসে কে ডাল ভাঙবে? মাঘ মাসে হঠাৎ করে ডাল ভেঙে দিয়েছে, মানে ফাল্গুন মাস বা চৈত্র মাস হলে ঝড়ে হ্যাঁ পটাশ করে এত মোটা ডাল ঢাপ করে ফেলে দিল, ঠিক আছে। আমি বললাম যে পাতাগুলোকে ছিঁড়ে খড় নিয়ে 4 রাস্তার মোড়ে নিম ডালটাকে পুড়িয়ে দিয়ে পূর্বে কেমন করে, মানে কিছু কিছু তাই বোকা বোকা প্রশ্ন, আমি পূর্বে কেমন করে, আমি কেরোসিন তেল নিয়ে যা, ডিজেল নিয়ে যা, মানে এরকম কিছু, মানে কিছু উত্তরবঙ্গের কিছু কিছু লোক আসে, মানে বুঝতে পারছে না, বুঝতে পারছে না, মানে এমন জায়গায় প্রশ্ন করে, মানে হাসবো না কাঁদবো এটাও বুঝে পাই না। যথারীতি ওকে বললাম ডিজেল পেট্রোল বাবা যা আছে তাই নিয়ে খড় নিয়ে একটু পুড়িয়ে দে গেলো। আর ছেলেকে বললাম ওর বাবা ছেলের উপর 3-4 বালতি জল ঢালেন, সেন্সলেস অবস্থায় আছে, সেন্স ফিরবে, ঠিক আছে। ততক্ষণে ঈশান কোণে গিয়ে আমার দাদা কাজ ছিল, বাস্তুটাকে বন্ধন করে দিলাম। বন্ধন করে দেওয়ার পরে আমি বললাম এখন চিড়ে নিয়ে আসেন, চিড়ে আচ্ছা, চিড়ে ভেজে আদা দিয়ে লঙ্কা দিয়ে বেশ ঝাল করে মেখে নিয়ে আসেন। আবার বলে কেন, তখন কেমন রাগটা উঠবে? আমি আপনার ছেলে কিছু পেটে কিছু নেই, খাওয়াতে হবে। জল ঢালার পর মানে বমি করে ভাসিয়ে দিয়েছে, মানে যা খেয়েছিল ওগুলো বমি করে ভাসিয়ে দিয়েছে। আমি এখন চিড়েটা খেতে পারলাম। শ্রাদ্ধ বাড়িতে গেলে কি খান আপনারা, চিড়ে দেয় না? হ্যাঁ দেয়। আদা দিয়ে মেখে দেয়? দেয়। তাহলে ওইটার জন্য ওইটা ওই খান, অত প্রশ্ন করবেন না। যথারীতি ছেলে খায়, ছেলে খাওয়ার পর দাদা আপনি কে, আপনি এখানে বসে আছেন? আমি বললাম আমি অমুক, এই কাজ তোমার এই ঘটনা ঘটেছে, আরও যাবা? না কান ধরছি, আমি আর তারাপীঠে গেলে আমি শ্মশানে কখনো চুলকাতে যাবো না, আর কারো কি শরীর গিয়ে হাতও দেবো না, আমি তুমি যাও তারাপীঠে যাও, আমি না করবো না, ঠিক আছে, আর মাংস খাওয়ার একটু কমাও। সেম কাজ হয়ে গেল। হয়ে যাওয়ার পর ছেলের বাবা লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা, আত্মারা যে আসলো, আত্মারা গেল, সব ঠিক আছে, এখন আমার ছেলের কি হবে? আমার ছেলে এখন রিলিফ, কোনো চাপ নেই, নিশ্চিন্ত থাকেন, আর কিচ্ছু হবে না। আর ছেলের বন্ধু একবারে ভয়তে এরকম হয়ে কোনো একটা পিঁড়ির মধ্যে বসে আছে, পিঁড়ি হয় না, পিঁড়ির মধ্যে চুপচাপ বসে আছে। ও বলতেছে এরপরেও আমায় ধরে, আমাকে আমার প্রচন্ড, মানে আমি কাজের সময় যদি কেউ বিরক্তি করে না, প্রচন্ড রাগ ওঠে। ও চুপচাপ বসে আছে, ও আর কোনো প্রশ্ন করে নাই। দিব্যি আমরা ঠিক আছে, সব ঠিক হয়েছে, এখন খাওয়া, সবাই স্নান টান করে খাওয়া দাওয়া করে, ঠিক আছে। আমি ছিলাম, আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, আরেকজন ছিল, আমরা স্নান করবো। পুকুর কোথায় আছে, মানে রাত্র বাজে তখন 12:30 কি 1টা, বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে পুকুর। বাবা অনেকটা, ঠিক আছে চলো। কি আছে, বাইক সাইকেল কিছু আছে? হ্যাঁ একটা বাইক নিয়ে আসে, 3টা লোক একটা বাইকে যাবেন কেরম করে, একটা সাইকেল আছে, চল বাবা সাইকেলই করে চল। লাস্টে বলে কি সাইকেলের চাকায় হাওয়া নেই, তার কি আছে এখন ব্যবস্থা? আমার কথা করে ভ্যান নিয়ে আসলো, রাত্রির কথা ভ্যান জোগাড় করে নিয়ে আসলো। আমি ভ্যানেই বসি, চল ভ্যানে করেই যাই, শিয়ালদার প্যাসেঞ্জারের মতো, চল ভ্যানে করেই যাই। ভ্যানে করে গেলাম, গিয়ে স্নান টান করে, আর এই ভূত তাড়ানোর কেসে কি যেই ড্রেসটা পরে কাজটা করবো, সমস্ত ড্রেস ওখানে ফেলে আসতে হবে। না ওইসব আর ড্রেস আনা হয় না, মাথা নষ্ট, আপনাকে শেষ। মানে এখানে দেহবন্ধন না করলে খালি জপের মালাগুলো খুলে রেখে, ঠিক আছে, যে মালাগুলো খুলে রেখে যেতে হবে
ওখানে যদি পৈতে থাকে পৈতে চেঞ্জ করতে হবে, কোমরের কার চেঞ্জ করতে হবে, আচ্ছা অনেক গল্প আছে। মানে একটা শ্রাদ্ধ করাতে যা নিয়ম আছে সেই নিয়ম সেই ওখানে পালন নিয়ম করতে হবে, করতে ঠিক আছে। যথারীতি পালন সবকিছু করে এসে আমাকে জিজ্ঞাসা করে কি খাবেন, আমি কই রাতে আর কিছু খাবো না, পারলে এক কাপ চা দিয়েন, চাটা খেয়ে ঘুমাবো, এখন আর ডিস্টার্ব করবেন না। কাজ করে দিয়ে সমস্ত কিছু করে দিলাম। করে দেওয়ার পর সমস্ত শান্ত, আমি বললাম ছেলেটাকে, বললাম বাবারে সব সাবধানে থাকিস আর উল্টোপাল্টা কিছু করিস না। পরদিন সকালে আমরা ট্রেনে করে বেরিয়ে আসি। এখনো ভালো, তখনও ভালো, এখন একদম শান্ত পরিবেশ, আর কোনো অশান্তি নেই, মোটামুটি সব ঠিকঠাক হয়ে গেছে। এখন আসি পুরীর গল্পে। পুরীর গল্পটাই, এইটা খুব ইন্টারেস্টিং। পুরীর গল্পটাই পুরীটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যেরকম বললাম বংশ পরম্পরায়। পুরীটা আমার দাদু যখন ছোটবেলায় পড়াশোনা করে, আমার দাদু কিন্তু পিজিতে পড়াশোনা করেছে, প্রেসিডেন্সি কলেজ, আচ্ছা ঠিক আছে। তখন লাইন ছিল একটাই, তখন এই এত এক্সপ্রেস ট্রেন ছিল না, তখন লাইনকে বলতো বটগ্যাস লাইন। নাম নিশ্চয়ই শুনেছেন, বটগ্যাস লাইন, ঠিক আছে। সেই বটগ্যাস লাইনে উনি পড়াশোনা করার পর যখন ওনার বয়স 16 কি 17 বছর, মানে আমার যেরকম ভূত তাড়ানোর এক্সপিরিয়েন্স, উনি একবার ঘুরতে ঘুরতে গোলক ধাঁধার মধ্যে তারা ইয়েতে মায়া কিন্তু গোলক ধাঁধা আছে, আচ্ছা সেই গোলক ধাঁধার মধ্যে হারিয়ে যায়। উনি, ওনার বোন জামাই, আমার মার বাবা, আমার বাবার বাবা আর মার বাবা 2 বন্ধু, ঠিক আছে, আর আমার দাদুর বোন জামাই 3 জন হচ্ছে বন্ধু, ঠিক আছে। সবগুলো মিলে হারিয়ে যায়, প্রায় 4 দিন ধরে রাস্তা আর খুঁজে পায় না। ওরা কোনো একটা বয়স্ক মহিলা ওনাদেরকে রাস্তা দেখিয়ে দেয়, বলেছে বয়স যখন 18 পেরোবে তখন আসবি। 18 যখন পারোয় 3 জনেই যায়, আবার যায়। সেখানে গিয়ে কিছু কিছু জিনিস, তোরা যে আসছিস কেমন করে আসবি, কেমন করে আসছিস, ও অনেক কষ্ট করে হাইটে আসছি, ও এবার দেখ তোদেরকে একটা জিনিস দিলাম। 3 ঘন্টায় মায়াং থেকে শিলিগুড়ি চলে আসছে হাইটে। হ্যাঁ, সম্ভব? অসম্ভব ব্যাপার। কয়েক তোর গাছে পাঠাতে পারতাম, মানে গাছের উপর উঠলে গাছটা মন্ত্র দিলে গাছটা চলবে, তাই বলে গাছ চালান। আমরা গোপাল ভাঁড় দেখেছি, গোপাল ভাঁড় দেখে না উড়ুক্কু জুতো, হ্যাঁ সেই বিজ্ঞানীর উড়ুক্কু জুতোর মতো এটাও ঘটনা। দিব্যি চলে আসে, দিব্যি চলে আসে, আসলো। দ্বিতীয়বার যাওয়ার সময় অনেক কিছু সেখান থেকে শিখে আসে। সেখান থেকে কেউ শিখে আসে ফসল চালান। ফসল চালান জানেন কি? মানে আপনি আলুর চাষ করলেন, পাশে আমরা সবাই মিলে 5 জন লোক আছে, 5 জনে 5 বিঘে জমি, 5 জনে আলুর চাষ করলাম। আপনার খেতে ফসল মানে মানে ভূতে ঢেলে রাখছে। আপনার খেতে হচ্ছে 500 কিলো আলু, আর আমাদের খেতে 50 কিলো আলু নাই, মানে সারা ক্ষেতের আলু আপনার খেতে থাকবে। আচ্ছা, কিন্তু একটা কোণ বাদ দিতে হবে, সেই জায়গায় যে জমের কোণটা আছে, জমের কোণটা ছেড়ে সেই আলু তুলতে পারবেন না, তাহলে শেষ, যে তুলবে সে শেষ। আচ্ছা, গত 2 মাস আগে এক ভদ্রলোককে করে দিয়েছিলাম এটা, আগে বলতেছে এটা করে দিতে হবে। ও ঠিক আছে করে দিলাম, পরে বলছে না ভালো হয়েছে কাজ। হ্যাঁ কাজ হয়েছে। উনি ইয়েতে দিয়েছিল আপনার, এটা হচ্ছে গিয়ে বিনস হয় না, বিনস আর গাজর। গাজর তুলে শেষ করতে পারি না, কোথা থেকে যে গাজর হয় এত। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে কিভাবে যোগাযোগ করবে? অথবা ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারে, সবচেয়ে ভালো হয় সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করলে, নাহলে অথবা হোয়াটসঅ্যাপ করলে ভালো হয়, সবচেয়ে বেস্ট। আর আমাদের বিভিন্ন চেম্বারগুলো রয়েছে, সেখানে ডিটেলস দেওয়াই আছে চেম্বার, যদি চান আপনারা চেম্বারে যোগাযোগ করতে হবে, ফোনে বা ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন আমাকে। আচ্ছা, এবার ওটা বলুন। পরীরটা, হ্যাঁ, সেই তখন যে জিনিসগুলো শিখে আছে, তখন শিখে আসে যে তোর বাড়িতে সবসময় একটা জিনিস তুই দেখতে পারবি ঘোরাফেরা করবে, ঠিক আছে। কয় কি জিনিসটা, কয় পরী নাম শুনেছিস? আমার দাদু আবার ছোটবেলাতে একটু এসব আধ্যাত্মিক বিষয়ে একটু সচেতন, ঠিক আছে। বলতেছে জিন হচ্ছে পুরুষ আর পরী হচ্ছে নারী, তা কোনটা আসবে আমার কাছে সেটা বলো। সে বলতেছে পরীটাই তোর কাছে আসবে। কয় আমি কেমন করে বুঝবো? কত দেখতে পারবে তো বিভিন্ন বিভিন্ন ওষুধ, মানে আমার দাদুর কাছে কিছু কিছু ট্রিটমেন্ট করতো যেগুলা চিকিৎসা বিজ্ঞানে ট্রিটমেন্টই নেই, সেসব ট্রিটমেন্টের রোগী ভালো হতো। আচ্ছা, আমাদের কলকাতার রুবির ওখানের অনেক লোক ভালো হয়েছে, বিশেষ করে ছোট বাচ্চা জন্মানোর পর কিছু কিছু রোগ হয়, সেসব রোগের চিকিৎসা থাকে না, সেই সব রোগের চিকিৎসাও সেখানে হয়েছে, সুস্থ হয়েছে। বাচ্চা দেখবেন শুকিয়ে যায় একদম, হ্যাঁ, সে ট্রিটমেন্ট নেই, সেই ট্রিটমেন্টে একদম একদম ওকে, ঠিক আছে।
সেম পরীটা কি করলো, চললো, এরকম করে চলছে। হঠাৎ করে একদিন স্বপ্নাদেশ হয়, দাদু স্বপ্নে দেখতে পায় তার বাড়িতে কেউ আসছে, দুজন। আচ্ছা, ঠিক আছে, ওই ধরুন আমরা রূপকথার গল্পে যেরকম শুনি সাদা পাক আছে, সেরকম সাদা ড্রেস পরা সে দিব্যি, ঠিক আছে, এঞ্জেল, যাকে এঞ্জেল বলি, ঠিক আছে, ঠিক আছে। এখন তো আর এঞ্জেল চলে এসছে, কি বলেছে, এঞ্জেল থেরাপি। অ্যাকচুয়ালি এঞ্জেল থেরাপি এগুলোকে এদিক ওদিক করে বিদেশিরা যা করেছে, ঠিক আছে। সত্যিকারে যদি পরি সাধনা করতে হয় কিছু কিছু জিনিস আপনার, ঠিক আছে, পরি 3টে রূপে থাকতে চায়। নেক্সট আর পরবর্তী এপিসোডে আমরা পরির বিষয়গুলো নিয়ে বলবো। আজকে একটু বলছি পরি সাধনা নিয়ে আমরা একটা এপিসোড করব। সেই পরির দৃষ্টিটা চলে আসে, পরি চলে আসে। এখন কি হয়েছে, দাদু তো যখন মারা যায় একজনের কাছে সূত্র দিয়ে, দাদুর এক শিষ্যর কাছে সূত্র দিয়েছিল, সে কি করেছে, সেই সূত্রটা দিয়ে তার অনেক কিছু করেছে, ঠিক আছে। আর আমাদের বাড়িতে যে পরিগুলো আছে আপনাকে কেউ ক্ষতি করবে, ঠিক আছে। কোনো অমাবস্যা পূর্ণিমার দিন যদি আপনি থাকতে পারেন, গম 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 ঝুনঝুন, মানে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির মতো, খুব খারাপও নয় খুব ভালোও নয়, ঠিক আছে। শোনা যায়, মানে মনে হচ্ছে কোনো দেবতা বা দেবী চারিদিকে পুরো একদম করতেছে। মা দুর্গা যুদ্ধ করলে যেরকম হয়, মা কালী সেরকম করে যুদ্ধ করছে, নূপুরের একদম প্রচন্ড আওয়াজ। আর রজনীগন্ধা ফুলের প্রচন্ড, আমাদের যে এরিয়া পাহাড়ি অঞ্চলে কোনোদিন রজনীগন্ধা ফুল জীবনে হবে না, ওখানে একটা ফুলে হয়, সেটা জবা আর গাঁদা ছাড়া কোনো ফুল হয় না। ঠিক, মানে সুগন্ধিযুক্ত কোনো ফুল তো না, মানে সুগন্ধি ফুল কোথায় বললাম, জবা আর গাঁদা ছাড়া কোনো ফুল হয় না। হ্যাঁ, আর একটা ফুল হয় চন্দ্রমল্লিকা, তাও একটা গাছ গলে 3 বছর পর ফুল হয়। আচ্ছা, তাহলে কোথা থেকে আসলো? একদিন আমার ডাউট হলো, আমি দেখতেছি বাবা 3টার সময় উঠে স্নান ফান সেরে প্রচন্ড ধূপধুনা জ্বালিয়ে কিছু করছে। কি করে লোকটা, আমিও কম না, আমি খুব পয়সা আছে, ঠিক আছে। আমি যা দরজার ফাঁক দিয়ে, আর আমাদের বেড়া কিসের বলুন তো, পাটকাঠি চেনেন তো, ওয়াল না কিন্তু পাটকাঠির বেড়া, এরকম করে 2টো আঙুল দিয়ে ছড়িয়ে দিলে দেখা যায়, ঠিক আছে। আমি দেখতেছি কি করে লোকটা, সুন্দর করে ধূপধুনা দিল, কি করতেছে, কি বিড়বিড় করতেছে, ধাম করে কোথা থেকে মিষ্টি পড়ে গেল, মিষ্টি দিল, মিষ্টিটা খেয়েও ফেললো, কোথা থেকে মিষ্টি আসে। একটু পরে দেখি আরো 2 প্যাকেট মিষ্টি। মানে এটা আপনি নিজের চোখে দেখছেন? আর নিজের চোখে সেই মিষ্টি আমি খেয়েছি, সেই মিষ্টি আমি খেয়েছি। মানে পরীর কথা হচ্ছে, সে যদি আপনার সাথে থাকে সে আপনাকে ভালো কিছু করে দেবে, তার কাছে কিছু চাইতে হবে না। মানে যে পরী যেদিনই আসবে, যদি অমাবস্যা পূর্ণিমার দিন আসে, সে মিষ্টি খাওয়াবে। আচ্ছা, মানে এটা আপনার বাড়িতে আছে? হ্যাঁ, মানে ওইটা আমরা কারো বাড়িতে অতিথি গেলে কি হয়, মিষ্টি নিয়ে যাই আমরা, ঠিক আছে, সেরকম। আচ্ছা, সেই নামি দামি ব্র্যান্ডের, ঠিক আছে, মানে আমার এরিয়ার যে দোকানটা আছে সেই দোকানের মিষ্টি হবে। আচ্ছা, এই যে থাকে কোনো অসুবিধা হয় না? না, তারা তো কিছু বাড়ির লোক না কোনো অসুবিধা। হ্যাঁ, বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে বাড়িতে। সবসময় পুজো পাঠ ধূপ, ওরা পুজো পাঠ খুব ভালোবাসে। এইটা শুধু নয়, আমাদের বাড়িতে যেরকম আছে সাপের নেক্সট দিন আসবো, সাপের নেক্সট পর্বে আমরা সাপ নিয়ে বলবো। যে সাপগুলো একদম পুজো করা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন, ঠিক আছে, চুপচাপ লক্ষ্মী ঠাকুরের সামনে এসে চুপচাপ বসে আছে, শুয়ে আছে, কাউকে কিছু করে। আপনি এনে বসেছেন, পায়ের সাথে শুয়ে আছে, কাউকে কিছু বলবেন না। মানে 100 বলেই ছবি, যেই সাপ 6-7 ফুট লম্বা, আর কিছু বলতে লাগে না, ওইসব সাপ চুপচাপ বসে থাকে, বিছানায় শুয়ে থাকতো। আমার বিছানায় কতবার শুয়েছিল, আমার মা বলতে চিল্লাচ্ছে, তোর সাথে সাপ শুয়ে আছে, কোথায়? হ্যাঁ, ও সত্যি উঠে দেখে কিচ্ছু করবে না, ও চুপচাপ শুয়ে আছে। আচ্ছা, এগুলো কি আপনার ওই ঠাকুর দাদাদের সময় থেকে? হ্যাঁ, এগুলো আমাদের বংশ পরম্পরা। এগুলো আমাদের বাড়িতে যেরকম হয়, দুর্গাপুজো হতো, কালী পুজো, আমাদের দুর্গাপুজোর বিখ্যাত। দুর্গাপুজোতে মন্ত্র যদি ভুল হয়, ঠাকুরের বেদি থেকে ঠাকুর অটোমেটিক ঘুরবে। হ্যাঁ, মানে মানুষজন এগুলো বিশ্বাস করবে কিনা আমি জানি না, বাট ঠাকুর বেদি থেকে অটোমেটিক ঘুরতো। আমাদের ঠাকুর দালান আছে, যে জমিদার বাড়িতে আমরা শুনতে পারি, ঠিক আছে, সেরকম ঠাকুর দালান। পুজোতে এখনো মোষ বলি হয়, মোষ বলি মাস্ট, সন্ধি পূজার সময় মোস্ট বলি মাস্ট, মোষ বলি দিতেই হবে। হ্যাঁ, না হলে পুজো সম্পূর্ণ হবে না। আর ওই চত্বরটায় ধরুন আমাদের ওখানে গ্রামে হাইসলি 100টা বাড়ি, ঠিক আছে, পুজো পঞ্চমীর থেকে দশমী পর্যন্ত কারো বাড়িতে রান্না বাড়া হবে না, ওইখানে খাওয়া দাওয়া চলবে। আচ্ছা, সেরকম করে চলছে, এমন চাই সেটাকে চালিয়ে যেতে।
মানে আপনি পরম্পরাটা ধরে রাখতে হ্যাঁ, চাইছেন। মানে আমি আমার ফ্যামিলির পরম্পরা ট্র্যাডিশন যেটা আছে সেটা ধরে রাখতে চাই। আমার কাছে কেউ অভুক্ত যাতে না ঘুরে যায়, এটাই আমার কথা। একটা লোক আসছে, ও যাই দেখ, আমার দামি গাড়িও চাই না, দামি বাড়িও চাই না, যে জ্যোতিষী মানে তান্ত্রিক মানে দামি গাড়ি স্করপিও ফরচুনার এইসব কিছু চাই না। আমি হেঁটে চলে যেতে পারলেই হলো কথা। শরীরটা ঠিক থাক, আমি আরো লাখ লাখ লোকের যতটুকু আমি পারি মাসের শেষে যেন মিনিমাম 10টা লোকের উপকার করতে পারি। 10টা লোকের আশীর্বাদ আমার মাথার উপরে থাকলে আমি ভালো জায়গায় যেতে পারবো। আপনি আরো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আরো মানুষের উপকার করুন। নিশ্চয়ই। গোসাই ঠাকুরের আড্ডায় আরো একবার আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। স্ক্রিনে তো মহারাজ শ্রী জিৎ শাস্ত্রীর নাম্বার আপনারা পেলেন। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেয়াই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর কমেন্ট সেকশনে জানাবেন আরো কি কি বিষয় নিয়ে আপনারা আরো নতুন নতুন এপিসোড দেখতে চান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। নমস্কার।